দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। মানুষ মারা গেলে তাকে ঘুটঘুটে অন্ধকার কবরে শুইয়ে দেয়া হয়, পরিবার সদস্যরা শোক পালন করেন। কিন্তু কোনো জীবন্ত মানুষকে যদি ঘুটঘুটে অন্ধকার কবরের মতো আয়না ঘরে বন্দি করা হয়, তিনি যদি দিনের আলো দেখতে না পান, কখন দিন হয় কখন রাত শেষ হয় যদি বুঝতে না পারেন, এই বন্দি দশা থেকে যদি তিনি নিজে বের হওয়ার আকুতি জানান, যদি এই আকুতির কারণে তার উপর ভয়ঙ্কর অমানসিক নির্যাতন নেমে আসে, সেই ভয়ঙ্কর আয়না ঘরে কেউ কাটিয়েছেন ৮ বছর, কেউ বা ৫ বছর, আবার কোনো জন ৬১ দিন। কেমন ছিল সেই ঘুটঘুটে অন্ধকার আয়না ঘরের জীবন? ২০১৫ সালের ১০ই মার্চ শেখ হাসিনার বিরুদ্ধে উত্তাল রাজপথ। বিরোধী দলের প্রায় সব নেতাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন সালাউদ্দিন আহমেদ। বিরোধী দলের জবান বন্ধ করে দিতে সেই সালাউদ্দিন আহমেদকেও কিভাবে রাতের আধারে তুলে নিয়ে গিয়েছিল গোয়েন্দা সংস্থার লোকজন। ২০১৫ সালের উত্তাল আন্দোলনের সময় আমি দলের পক্ষে ২০ দলের পক্ষে মুখপাত্রের দায়িত্ব পালনরত অবস্থায় উত্তরার একটি বাসা থেকে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারীরা তুলে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে। তারপরে একটি ৫ ফিট বাই ১০ ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় ৬১ দিন। আটকের ২৪ ঘন্টার মধ্যে কোনো আসামিকে আদালতে হাজির করার আইন থাকলেও সেই আইন মানেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওখানে কেবল ফুড সাপ্লাইয়ের জন্য, খাদ্য দেওয়ার জন্য একটু জায়গা ছিল দরজার নিচে, প্যাডেস্টাল ফ্যান ছিল, বাইরে আওয়াজ হতো বায়ু সঞ্চালনের জন্য, আর পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল এক জায়গায়, ওয়াটার ট্যাপ ছিল, লাইট ছিল। এইটা রুমের বর্ণনা। আমাকে কখনো ওখান থেকে বের করে নি, কেবল একবার রুম পরিষ্কার করার জন্য ওরা বের করেছিল দরজার বাইরে। তো এই অবস্থায় আমার সারা শরীরে চর্মরোগ হয়ে গেছিল, এখনও আমার সেই ব্যাধি আছে। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম, এরকম একটি সময়। আমারটা আয়নাগরের যে বর্ণনা পেয়েছি তার চাইতে অনেক কঠিন অবস্থায় আমি ছিলাম। সালাউদ্দিন আহমেদকে আটকের ঘটনা জানানো হয়নি তার পরিবার সদস্যদেরকে। অন্ধকার প্রকোষ্ঠে তার উপর যে অমানসিক নির্যাতন নেমে এসেছিল সে কথা প্রকাশ্যে জানাতে চাননি বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আমার মতো অনেকেই আমার সহকর্মীদের মধ্যে, রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে, এমনকি সাংবাদিকরাও এই গুমের শিকার হয়েছেন। তারা অনেকে আমার মতো সৌভাগ্যবান হয়নি যে বেঁচে আছে বা তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে। আমি অনেক সৌভাগ্যবান, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। গণমাধ্যম, সাংবাদিক বন্ধুগণ, জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সামাজিক সাংস্কৃতিক বহু সংগঠন এবং শক্তি আমার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের পরে, গুম হওয়ার পরে সারা বিশ্বে এই জিনিসটি তুলে ধরেছেন। তারা সোচ্চার ছিলেন। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সুযোগে। অন্ধকার ঘরে কেটে যায় ৬১ দিন, নিজ দেশে পড়া দিন। এই বিএনপি নেতাকে রাতের আধারে ঠেলে দেয়া হয় ভিন দেশে। যেদিন আমাকে বের করে নিয়ে গেল সেদিন দীর্ঘ এক যাত্রা, চোখ বেঁধে হাত বেঁধে, অনেক কাপড়, অনেক মাস্ক পরে। এটা এখন তো বুঝতে পারছি এটা বর্ডার এলাকা হবে, ওখানে অনেকক্ষণ অপেক্ষা করলো গাড়ির ভিতরেই। তারপরে রাত হওয়ার পরে ওখান থেকে পায়ে হাঁটিয়ে কিছু দূর গাড়িতে করে বর্ডার ক্রস করালো। সেটা তখন বুঝতে পারিনি, তারপরে বুঝতে পেরেছি।
তারপরে শিলংয়ের একটা জায়গা, এটা গলফ মাঠ বলে আর কি, ওইটার কাছাকাছি আমাকে ছেড়ে দিয়ে বললো ইউ আর ফ্রি নাও। অন্ধকার ঘর থেকে মুক্তি মিললেও আইনের বেড়াজালে ফেলে সালাউদ্দিন আহমেদের জীবন থেকে কেড়ে নেওয়া হয় 9টি বছর। ওখানে নির্বাসিত জীবনে আমি মামলা দিয়েছিলাম আমার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের, ফরেনার্স অ্যাক্টের আন্ডারে। 3.5 বছর 4 বছর আমরা আইনি লড়াই করে নিম্ন আদালত থেকে খালাস পাওয়ার পরে আমরা যখন দেশে ফেরার চেষ্টা করছিলাম আইনিভাবে, তখন ভারত সরকার আবার আমার এই খালাসের বিরুদ্ধে আপিল করে। সেই আপিল ডিসপোজ অফ হতে আরও 4 বছর লাগলো। এটা গত বছর 2023 সালের 28শে ফেব্রুয়ারি। সেই আপিল আদালত খালাস দেওয়ার পরে এবং সরকারকে নির্দেশনা দিল যে এই লোককে তার দেশে প্রত্যাবর্তন করার জন্য আইনি প্রক্রিয়ায় পাঠান। কিন্তু সেই অফিসিয়াল ক্যাপাসিটিতে মেঘালয় সরকার পারে না। তারা দিল্লির ফরেন মিনিস্ট্রিতে চিঠি লিখলেন যে এই যে অন দ্য বেসিস অফ দিস ভার্ডিক্ট এই মানুষকে দিস ম্যান শুড বি ডিপোর্টেড অ্যাজ পার ল। সেই চিঠির উত্তর তারা 1-1.5 বছর দেয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ, আর যে স্বৈরাচারী হাসিনা তাকে দেশ ছাড়া করেছিল সে পালিয়ে যায় ভারতে। দীর্ঘ 9 বছর উপরে, 9 বছর 3 মাস না 4 মাস হলো বাংলাদেশে পট পরিবর্তনের পর, তখন তারা আমাকে এলাও করলো যে আপনি যেতে পারেন। তা আমরা ট্রাভেল পাস নিলাম বাংলাদেশ এম্বাসি থেকে। সেই হিসাবে ভারত সরকারের সহায়তায় ফিরতে পারলাম। চিরতরে যেন আয়নাঘর বন্ধ হয়ে যায় সেই দাবি সালাউদ্দিন আহমেদের। অবশ্যই খুঁজে বের করতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে। যারা গুম হয়ে আছেন সে সমস্ত পরিবারের বেদনা আমার পরিবারকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। আপনি যারা এনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে তাদের মধ্যে এখনো যারা অপেক্ষা করে আছে তাদের স্বজনদের ফেরার জন্য, তাদের সাথে কথা বলেন, আপনি বুঝতে পারবেন এক অবর্ণনীয় অসহনীয় দুঃখ যন্ত্রণা। মানুষ যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে, তার দাফন হয়, তাকে স্মরণ করে, কবর জিয়ারত করে, স্বাভাবিক। এই সুযোগটাও একজন মানুষের যখন থাকে না, তাদের বেদনা, তাদের পরিবারের বেদনা যে কত চরম হয় সেটা কোনো ভাষায় বলে ব্যক্ত করা যাবে না, শেষ করা যাবে না। আর বিচার এই দেশের মাটিতে ইনশাল্লাহ প্রতিটি গুমের, হত্যার, বিচারবহিত হত্যার, প্রতিটি অনাচারের বিচার হবে। এক দুঃখী মানুষের প্রতিচ্ছবি এখন ব্যারিস্টার আরমান। এক তাজা প্রাণ যুবকের বাসায় হানা দিয়ে তাকে কিভাবে রাতের আধারে তুলে নিল গোয়েন্দা সংস্থা। আমার কাছে মনে হয়েছিল যে আমি জীবন্ত অবস্থায় কবরে ঢুকেছি, জীবন্ত অবস্থায় আমি কবর দিয়ে দিয়েছি। এটা আমার এরকম মনে হয়। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, আমি একটু আদর করে দিয়ে আসতাম, 2টা মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম। এতদিনের জন্য ওদের সাথে আলাদা হয়ে যাবো আমি চিন্তাও করতে পারিনি। আরমানের খোঁজে এমন কোনো জায়গা নেই যেখানে অনুসন্ধান করেননি তার পরিবার সদস্যরা। আরমানের ফিরে আসার অপেক্ষায় ছিলেন তার 2 মেয়ে, স্ত্রী আর অগণিত আত্মীয় স্বজন। ব্লাইন্ডফোল্ড, চোখ বেঁধে রাখবে, এমনভাবে চোখ বাঁধতে হবে যাতে নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাঁধা থাকতে হবে, এবং দৃঢ়ভাবে চোখ বাঁধা থাকতে হবে যাতে যে সামনে যে আছে তাকে তো দেখতে না পারে, সেই জন্য দিনের আলোটাও দেখতে না পারে। এইভাবে চোখ বাঁধা থাকার নিয়ম। তারপর হ্যান্ডকাফ, 24 ঘন্টা হাত করার পরানোর নিয়ম। দিনের বেলা সামনে, রাতের বেলা হাতের পিছনে। দিনের বেলা থেকে রাত 12টা পর্যন্ত হাত পিছনে সামনে, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হাত পিছনের দিকে সবাইকে। এটাই ওখানকার। শুধু রমজান মাসের চাঁদ রাতে তারা বলতো যে আজকে চাঁদ দেখা গেছে, তারাবি নামাজ পড়েন, এতটুকু তারা বলতো। এবং রমজান মাসে সেহরি দেওয়া হতো এবং ইফতার দেওয়া হতো। প্রভেদের জন্য যে খাবারের বরাদ্দ যতটুকু, তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল। দিন, মাস, বছর পেরিয়ে একে একে 8টি বছর কেটে যায় এক
অন্ধকার প্রকোষ্ঠে। আমি বহু রাত কাটিয়েছি লোকজনের কান্নার আওয়াজে, চিৎকার আওয়াজে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি রাতের পর রাত জাগ্রত অবস্থায়। যেখানে ইন্টারোগেশন হতো সেটা আমার খুব কাছে ছিল। এই জন্য মানুষের কান্নার এবং মানে চিৎকার এবং অমানবিক নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে হয়েছে। আমি এটাও শুনতাম যে লোকজন আত্মহত্যার চেষ্টা করেছে, এরকম বিভিন্ন কথা আমার কানে আসতো। আমি এরকম কানে আসতো যে বিভিন্ন কয়েকজন বন্দী অনসন্ধান করছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাওয়ানো হচ্ছে। এটা আমার এরকম তথ্য আমার কানে আসছে। এমন লোক আছে যারা খাওয়ার বন্ধ হওয়ার কারণে তাদের মৃত্যু আশঙ্কা হওয়ার কারণে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ভিটামিন ইঞ্জেকশন, কিন্তু মৃত্যু যত না হতে পারে। বন্দীদেরকে মৃত্যুর চোখ কঠোর এবং মৃত্যুর চোখ খারাপ এক অভিজ্ঞতা তাদেরকে যে দেওয়ার প্রক্রিয়া এখন হচ্ছিল যেখানে আমি ছিলাম। আমাকে বলা হয়নি আমি কোথায় আছি, আমাকে বলা হয়নি আজকে কয় তারিখ, আমাকে এটুকু বলো। তারা বলতো না এখন কটা বাজে, আমি বলতাম আমি নামাজ পড়বো কীভাবে, বলতো যে আদেশ সময় বলা যাবে না। এবং আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত। যখন আজান শোনা যেত তখন তারা মিউজিক ছেড়ে দিত যদি আজান শুনতে না বলতো যে এটাই আদেশ। সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, টাইম বুঝতে না পারে, আজানটা যেন শুনতে না পারে, এটাই আদেশ ছিল। এভাবেই 8 বছর কেটে যায়। তো সময়কে কাটতো সত্যিকার অর্থে বলতে একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। 8 বছর চোখ বাঁধা থাকায়, সূর্যের আলো দেখতে না পাওয়ায় নষ্ট হয়ে গেছে আরমানের দুটো চোখ। সোজা হয়ে এই 8 বছর দাঁড়াতে না পারায় মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। 2016 সালের অগস্ট মাসের রাতে এসে সাদা পোশাকে এসে আমাকে তারা বলেন যে আমাদের কিছু প্রশ্ন আছে, আমাদেরকে যেতে হবে সাথে করে। আমি জানতে চাইলাম আপনারা কারা। তারা বললো যে একটু কষ্ট করে চলেন, গেলেই বুঝতে পারবেন আমরা কারা। তো আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু তারপর তারা যখন দেখলাম বল প্রয়োগ করছে, ঘরে বাচ্চারা আছে, মহিলারা আছে, আমি দেখলাম এদের সামনে এখন আর সিন ক্রিয়েট করার কোনো সুযোগ নেই। তো আমি তাদের সাথে কোঅপারেট করলাম আর কি। গাড়িতে উঠেই তারা আমার চোখ বেঁধে ফেললো। তখন আমি অবজেকশন দিলাম যে আমি তো আপনাদের সাথে কোঅপারেট করছি, চোখ বাঁধছেন কেন? তখন বলি যে এটাই আমাদের নিয়ম। আমি চিন্তা করতে পারিনি যে আমি কোনোদিন দিনের আলো দেখব। আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে, আর যদি এই স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস ছিল। যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে, আমি মনে করেছি আমাকে মেরে ফেলা হবে। পরে যখন আমাকে খোলা প্রান্তরের চোখ বাঁধা অবস্থায় নামানো হয়, আমি মনে করছি যে আমি এখনই গুলির আওয়াজ শুনবো, তারপর আমি আর থাকবো না। কিন্তু কিছু দেখলাম যে গাড়ির আওয়াজ, জোরে গাড়ি চলে গেল। 1 ঘন্টা পর আমি একটু আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম, দেখলাম যে অন্ধকার একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, খুব দূরে একটা আলো দেখা যাচ্ছে। তারপরে 1.5-2 ঘন্টা হাঁটার পরে আমি ওখানে যেয়ে পৌঁছাই এবং ওখানকার লোকজন আমাকে জানায় যে এটা দিয়া বাড়ি। তখন বুঝতে পারলাম যে আমাকে দিয়ে বাড়িতে তারা ড্রপ করে দিয়ে গেছে। দর্শক, যে পৈশাচিকতার শিকার হয়েছেন সালাউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আরমান, তার কতটুকুই বা বর্ণনা করতে পেরেছেন তারা, আমরা তুলে ধরব মাইকেল চাকমার আয়নাঘরের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। মাইকেল চাকমা দীর্ঘ 5.5 বছর নিখোঁজ ছিলেন। আশাহত পরিবার তার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। পুত্র শোকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মাইকেল চাকমার বাবা। দীর্ঘ 5.5 বছর আয়নাঘরে কাটানোর পর পরিবারের মাঝে ফিরে এসে দেখেন সব কিছুই শেষ। কেমন ছিল তার আয়নাঘরের বন্দি জীবন, সে গল্পই তুলে ধরেছেন ক্রাইম ওয়াচ টিমের কাছে। সালের 9 এপ্রিল পার্বত্য চট্টগ্রামের মাইকেল চাকমা ঢাকার কল্যাণপুর থেকে আটক হয়েছিলেন গোয়েন্দাদের হাতে। সাদা পোশাকধারী কিছু লোক তুলে নিয়ে যায়। তোলার সাথে সাথে আমার সব কিছু নিয়ে নিল, যে আমার ব্যাগ, আমার মোবাইল ফোন,
আর আমার চোখ বেঁধে দিল একটা কালো কাপড় দিয়ে। ফেসবুক পাসওয়ার্ড, ফেসবুক ঠিক অ্যাড্রেস সব নিয়ে নিল তারা। এই যে চোখ বেঁধে দিল, আমি এই ফার্স্ট বছর 3 মাস অন্ধকারের মধ্যে ছিলাম। আমি বাইরের কোনো আলো বাতাস, এই পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন অবস্থা, সেটা মৃত্যুর মতো চরম অমানবিক অবস্থায় একজন মানুষের থাকা কত যে কষ্টের, সেটা বাইরে থেকে কেউ কল্পনা করে বুঝতে পারবে না। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর মাইকেল চাকমাকে খুঁজে ফিরেছেন তার পরিবার সদস্যরা। কেমন ছিল তার আয়না ঘরের বন্দি জীবন? ঘুমাতে পারতাম না আমি। কোনো সময় স্বপ্নে দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে, মানে ওখানে দিন যে কীভাবে কাটে তা বোঝানো যায় না। আপনি চিন্তা করেন, একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন 24টা ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস থাকা, জানালা নাই, আর বাইরে দেখার তো সুযোগ নাই। কি সকাল বিকাল বুঝতে পারবেন না, এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট যাতে আলোটা না ঢুকে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি। যখন মাস বছর যায়, তারা ছাড়ে না, তখন বসলাম নো, আমি আর ছাড়া পাবো না, আমাকে রাখবে তারা এখানে। হয়তোবা এই হাসিনার যে আমল, তার তো আমি তার বয়সটা হিসেব করতাম, তার বয়স কত হয়েছে, ভাবতাম ও তো আর বেশি দিন বাঁচবে না, হয়তো আরও 5-7 বছর বাঁচতে পারে। সে মারা গেলে পরে তার শাসন আমল শেষ হবে, তারপরে হয়তো আমি ছাড়া পাবো। নতুবা তারা আমাকে বলেছে, তোমাকে যদি আমরা 30 বছর এই জায়গায় রাখি, কারো সাধ্য নেই এই জায়গা থেকে বের করে নেওয়ার। গত 15 বছরে আরও অনেকে গুম হয়েছে। তাদের উপর যে নির্যাতন ও নিষ্ঠুরতা চালানো হয়েছে তার কিছুটা উঠে এসেছে মাইকেলের বর্ণনায়। মানুষ ডিরেক্টলি দেখা যায় না, কিন্তু আওয়াজ শোনা যায়। মানুষ কান্নাকাটি করে ওখানে। কোনো লোক একেবারে উচ্চস্বরে কান্নাকাটি করতো। কাউকে শোনা যায় নামাজের সময় সে কান্নাকাটি করে। নানা রকম শব্দ শোনা যায়, তাদের আহাজারির শব্দ। প্যান চালু থাকলে তেমন শোনা যায় না। গোসলের সময় তারা একজনকে গোসল বাথরুমে ঢুকিয়ে দিয়ে আরেকজনকে টয়লেটে ঢুকায়, এরকম করে। মানে ওই দরজার মধ্যে একটা ছোট্ট হোল আছে, ওই হোল দিয়ে দেখা যায় যে অন্য একজন লোককে নিয়ে আসতে। তো এইভাবে আমি অনেক লোককে দেখেছিলাম। রুম থেকে বের করলে তারা চোখ বেঁধে দেয়, হ্যান্ডকাফ লাগায়, বাইরে কিছু দেখতে দেয় না। শেখ হাসিনা সহ আয়নাঘরের কুশীলবদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন মাইকেল। এমনকি বিচার পেতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও ভাবছেন এই ভুক্তভোগী। এর জন্য তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী, এবং শেখ হাসিনা সহ যারা এই খুন গুমের সাথে জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। সেই জন্য আমি আইনানুগ ব্যবস্থা যা আইনে যা বলা আছে যেভাবে করতে হয় তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আমার দেশে এবং আন্তর্জাতিক আদালতেও যদি করা যায়, আমি তার জন্য প্রস্তুত আছি। দীর্ঘ 8 বছর সূর্যের আলো দেখতে পাননি আয়নাঘরের আরেক বাসিন্দা ব্রিগেডিয়ার আজমি। দৃষ্টিশক্তি থাকার পরও দীর্ঘ 8 বছর সূর্যের আলো দেখতে পাননি ব্রিগেডিয়ার আজমি। তিনি আয়নাঘরে বন্দী ছিলেন এই দীর্ঘ সময়ে। মুক্তি পাওয়ার পর আলোকিত জীবনের স্বাদটা কেমন তার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর সেনানী সহ ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার স্থপতিদের প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন। 29,794 ঘন্টার সেই নির্মম জীবন থেকে আপনারা আমাকে মুক্তি দিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আমার পরিবারের পক্ষ থেকে। আপনাদের ঋণ শোধ আমি কোনোদিন শোধ করতে পারবো না। 2016 সালে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে রাতের আধারে তার বাসভবন থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপর তার উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। 22 আগস্ট 2016 সালে রাতের ভাত খাচ্ছিলাম। এই সময় সরকারের গুন্ডা বাহিনী সে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে, এবং শেষ পর্যন্ত আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত উঠিয়ে দিচ্ছি, না হলে তারা আমার গায়ে হাত উঠিয়ে দিত। আমি হাত দিয়েছি, হাত বেঁধেছে, আমার চোখ বেঁধেছে, চোখ বেঁধে
আমাকে নিচে গাড়িতে গিয়ে উঠিয়েছে, মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে, তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পরিয়েছে, তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল। কেমন ছিল আয়না ঘরের বন্দি জীবন? আসুন সেই করুণ কাহিনী শুনি ব্রিগেডিয়ার আজমির মুখে। আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় 50 কদম যেতে হতো। আমার 2 হাত বেঁধে, চোখ বেঁধে, তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত, টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত। বাইরে দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে রাখতো। আমার কাজ শেষ হলে আমি নক করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে, হাত বেঁধে, মুখোশ পরিয়ে নিয়ে আসতো। তো জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো, তুমি আমাকে শহীদের মর্যাদা দিও, আর আমার লাশ যেন কুকুর বিড়াল না খায়। আল্লাহ, আমার লাশটা অক্ষত অবস্থা আমার মাতৃ সন্তানদের কাছে পৌঁছে দিও। আমি তাহাজ্জুদের ফজরের নামাজ পড়ে, দোয়া পড়ে বিছানায় শুলাম, চোখে তো ঘুম আসে না। আয়না ঘরের খাবার কেমন ছিল, আর যারা এই আয়না ঘর পাহারার দায়িত্ব ছিল তাদের আচরণই বা কেমন ছিল? খাবার দিত আমাকে 3 বেলা খাবার যাই দিত। রান্নার এত মান দেখলে আমার রান্নার ব্যাপারে আমার চেহারা দেখে আমার খেতে ইচ্ছে হতো না। আর চোখের খাবার সামনে বসলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, আমি খারাপ কি। তারা আমাকে ধমকের সুরে, হুকুমের সুরে কথা বলতো। আমার সমস্ত শরীর আগুন জ্বলতে, কিছু করতে পারতাম না, প্রতিবাদ করতে পারতাম না। 8 বছর জীবন থেকে চলে গেছে অন্ধকার প্রকোষ্ঠে। শুধু তাই নয়, আজমি এই সময়ে হারিয়েছেন তার মা বাবাকেও। আমার বাবা চিকিৎসাধীন অবস্থায় থেকে জালেমের কারাগারে 13 সালের 23 অক্টোবর উনি ইন্তেকাল করেন। বলতে আমি চোখের পানি আটকে রাখতে পারি না। আমার মার যে কি কষ্টের দিন ছিল। আমার বাবা মারা গেছে, আমার বড় 5 ভাইকে আসতে দেয়নি। আমার মা মারা গেছে, 6 ছোট ছেলে, একজনও সামনে ছিল না। আমি মায়ের অন্ধর লাঠে ছিলাম। আমার জন্য কান থেকে হাহাকার করে মা চলে গেছে, আমাকে আসতে দেয়নি। আর যেন কোনো মায়ের বুকে খালি না হয়, আর যেন মায়ের কোনো কান্না না হয়, আপনারা দয়া করে ব্যবস্থা করেন। ব্রিগেডিয়ার আজমি যেই আয়নাঘরে বন্দি ছিলেন, সেই আয়নাঘরের ভেন্টিলেটর দিয়ে যে আলোর ছিটে ফোঁটা আসতো তাও বন্ধ করে দেয় আয়নাঘরের কুশীলবরা। নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, আল্লাহর পৃথিবী দেখার জন্য। আমার এটা অধিকার, আমার সেই অধিকার কেড়ে নেওয়া আছে। আমি আল্লাহর আকাশ দেখিনি, বা সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি। আমি আল্লাহর মাটি দেখিনি, গাছ দেখিনি। আমার রুমের দক্ষিণ দিকে 2টা ছোট ভেন্টিলেটর ছিল, ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত। আমি মাঝে মাঝে ওই তাকিয়ে দেখতাম। তারা এটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। আমার বুক হাহাকার করতো, আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দীর্ঘ 8 বছরের মাথায় আয়নাঘর থেকে ছাড়া পান ব্রিগেডিয়ার আজমি। এত কিছুর মধ্যে আমি নিরাশ হইনি। ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে। টাঙ্গাইল যমুনার রাস্তা, এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল। আমাকে কিছু টাকা দিল, আপনার বাস ভাড়া। তোমায় বললাম এটা কোথায়? বললো ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে, ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে, আপনি বাস স্ট্যান্ডে গেলে যেতে পারেন। আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল, বললো আপনি মুক্তি। আয়নাঘরের মতো আর কোনো বন্দি নির্যাতনের কেন্দ্র যেন গড়ে না ওঠে, সেই দাবি জানান নির্যাতনের শিকার আজমি। সরকারের কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই। আপনারা এদেরকে খুঁজে বের করুন, এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি তা সেই শাস্তি প্রাপ্য দেবে। সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা আমাকে সহ যত রকমের, যত গুম খুন, ধর্ষণ, রাহাজানি, যত অন্যায় বিচার জুলুম হয়েছে, এই সবগুলির দোষী ব্যক্তিদের শাস্তি পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক, আপনার সেই দণ্ড প্রদান করেন। দর্শক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি কাজে জড়িয়ে পড়লে সাধারণ মানুষের মানবাধিকার কতটা ক্ষুণ্ণ হতে পারে তার জ্বলন্ত উদাহরণ আয়নাঘরের বন্দি মানুষেরা। তাই এ ধরনের বেআইনি কাজ বন্ধে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের
মেইল করতে পারেন crimewatch@ntbbd.com এই ঠিকানায়। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntb। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntbbd.com এই ঠিকানায়। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। আগামী পর্বে আপনাদের সামনে হাজির হব আয়নাঘরের অন্য নির্যাতিত ব্যক্তিদের নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।